নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে সারা দেশের সবথেকে চর্চিত বিষয়। আমরা কদিন ধরেই নিউজে দেখতে পাচ্ছি যে বা চারিদিকে শুনছি যে ভারতবর্ষে নাকি নতুন আইন জারি হয়েছে। আর ভারতবর্ষ জুড়ে এই যে নতুন আইন জারি হয়েছে সেই নিয়ে কিন্তু একটা গুঞ্জন বা চর্চা চলছে। কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে তার বিরোধিতা করছে। এমনকি সরকার থেকে অনেক জায়গাতে কিন্তু এই আইন সম্পর্কে মানুষকে সচেতনতা করা হচ্ছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই নতুন আইন সম্পর্কে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো নিউ ক্রিমিনাল লজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের নতুন ক্রিমিনাল ল। এখন আজকের এই টপিকটি আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, এমনকি পলিটিতেও কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এই ক্রিমিনাল ল কিন্তু আমাদের জীবনের সঙ্গে যুক্ত। লয়ের সাথে কোনো না কোনো সময় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মুখোমুখি হতে পারি। তাই আমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত যে আগে কি ছিল, এখন কি হয়েছে। তার সাথে এই যে নতুন আইন সারা ভারতবর্ষ জুড়ে জারি করা হয়েছে, তার ফলে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থায় কি পরিবর্তন হতে চলেছে তাও কিন্তু আমরা দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে নিউ ক্রিমিনাল লজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের নতুন ক্রিমিনাল আইন। তো ভারতবর্ষের নতুন ক্রিমিনাল আইন সারা দেশ জুড়ে জারি করা হয়েছে বা লাগু করা হয়েছে বা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে 1 জুলাই 2024 থেকে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই আইন চালু হয়ে গেছে, অর্থাৎ এখন এই দিন কিন্তু এই আইনের আওতায় কিন্তু আমরা পড়ছি বা অলরেডি এখন থেকে কিন্তু চলছে। এবং এই আইন জারি করেছে ভারতবর্ষের কেন্দ্র সরকারের যে হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, যার মন্ত্রী হলেন অমিত শাহ। আর এই যে আইনের বিল কিন্তু পাস হয়েছিল 2023 সালে, অর্থাৎ 1 বছর আগে। বিলটাকে পাস হয়ে যাওয়ার পর তা আইনে পরিণত হয়ে গেছিল। আইনটা তখন কী ছিল, রিজার্ভে রাখা ছিল। এখন ভারত সরকার সেটিকে সারা ভারত জুড়ে লাগু করলো। এই নিয়েই বলা হচ্ছে যে এতদিন ভারতবর্ষে জারি ছিল কি ব্রিটিশদের যে পুরনো আইন, খুব কয়েকশো বছর পুরনো আইন কিন্তু আমরা আমাদের দেশে এখনও জারি ছিল। সেই আইন নাকি মুছে দিয়ে সারা ভারত সরকার ভারতদের নিজের আইন কিন্তু চালু করলো সারা ভারত জুড়ে। অনেকেই বলল এতদিন নাকি আমরা বয়ে নিয়ে আসছিলাম ঔপনিবেশিক যে বোঝা, অর্থাৎ ব্রিটিশদের একটা বোঝা, আমরা যে পরাধীনতার বোঝা বয়ে নিয়ে আসছিলাম, সেই বোঝা আমরা ফেলে দিলাম। আমরা আমাদের ঘাড়ে নতুন বোঝা তুললাম, যে বোঝাটা হচ্ছে এই নতুন ক্রিমিনাল ল। কিন্তু আদেও কি সেই ব্রিটিশ আইনকে পুরোপুরি মুছে দেওয়া গেছে এবং পুরোপুরি নতুন আমরা আইন নিয়ে এসেছি? তা নয়। বিষয়টি যখন আমি বলবো তখন বুঝতে পারবে যে বেশিরভাগটাই কিন্তু যে পুরনো আইনগুলো ছিল সেগুলো কিন্তু মডিফাই করা হয়েছে, অর্থাৎ সেই মাদার আইন যেগুলো ছিল তাই রয়েছে, কিন্তু সেগুলোর সঙ্গে কিছু কাটাছেড়া করা হয়েছে, কিছুকে বাদ দেওয়া হয়েছে, কিছুকে সংযোজন করা হয়েছে, আর কিছু জিনিসকে নিয়ে আর এরকম করে কিন্তু নতুন আইন সারা ভারতবর্ষ জুড়ে জারি করা হয়েছে। এখন যে 3টে ক্রিমিনাল লকে চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে, আমরা যাই বলি না কেন সেইগুলো নিয়ে একটু দেখে নেব। প্রথম আছে কি আইপিসি। আইপিসি আমরা সবাই জানি কম বেশি। আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যে আইন চালু হয়েছিল ব্রিটিশ আমলে 1860 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম যখন আমাদের দেশে হাইকোর্ট স্থাপন হয়েছিল তখন। এই ইন্ডিয়ান পেনাল কোডের বর্তমান নাম করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, অর্থাৎ আগে ছিল আইপিসি, এখন হলো কি ভারতীয় ন্যায় সংহিতা। এখন আইপিসি কি, আমরা তো মাঝে মাঝেই এই কথাটা শুনি, পুলিশ স্টেশনে গেলে শুনি, কিংবা আমরা কোর্টে গিয়ে শুনি, অনেকে আবার আমরা সিনেমাতে শুনি। এখন আইপিসি হচ্ছে একজন ব্যক্তি কোনো অপরাধ করলে বা অপরাধ সন্দেহে তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে তাকে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে কোন কোন আইনে কেস দেওয়া হবে যাতে অপরাধী শাস্তি পায় এবং নির্দোষ যদি কোনো ব্যক্তি হয় সে যাতে শাস্তি না পায়, এই যে একাধিক আইনে তার বিরুদ্ধে কেস দেওয়া হয়, সেটা কিন্তু হচ্ছে এই আইপিসি। নেক্সট কী আছে, নেক্সট আছে সিআরপিসি। সিআরপিসির পুরো নাম হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, যে আইন শুরু হয়েছিল 1973 সালে। আর এই ক্রিমিনাল প্রসিডিওর কোড এর নতুন নাম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যা 2023 সালের আইন। এই সিআরপিসি কি, সিআরপিসি হচ্ছে কোনো ব্যক্তিকে বা সন্দেহজনক ব্যক্তিকে বা অ্যাকিউজড পার্সনকে যখন পুলিশ গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে তাকে কোর্টে নিয়ে যাওয়া বা কোন সিস্টেমে বা কোন আইনকে অবলম্বন করে তাকে সঠিকভাবে কোর্টে নিয়ে যাওয়া যায়,
কিংবা তার বিরুদ্ধে এমন কোন স্টেপ বা কোন আইন যদি অবলম্বন করি তাহলে সে কোর্টে গিয়ে তার সঠিক বিচার পাবে বা তার শাস্তি হবে, সেই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা হচ্ছে সিআরপিসি। আর নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের। এখানে কি বলা হয়েছে, এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের এখন বর্তমান নাম কি হয়েছে, নতুন নাম হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট হচ্ছে কি, যে প্রমাণ একজন অ্যাকিউজড পারসন বা দোষীকে যখন তার বিরুদ্ধে বিচার ব্যবস্থায় যখন তাকে বিচার ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে বা তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তার জন্য দরকার হচ্ছে এভিডেন্স বা প্রমাণ। পুলিশ এভিডেন্স দেবে, কোন কোন এভিডেন্স আদালতে গ্রাহ্য হবে সেগুলোই কিন্তু বলা হয়েছে এই আইনে, যেটাকে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, যার নতুন নামকরণ করা হয়েছে ভারতীয় সাক্ষ্য বা সাক্ষী সাক্ষ্য অধিনিয়ম 2023। এখন এই যে তিনটে ক্রিমিনাল ল এই যে চেঞ্জ করা হলো, এই চেঞ্জ করার ফলে কিন্তু ভারতীয় আইন ব্যবস্থায় বিরাট বড় একটা আমূল পরিবর্তন ঘটেছে। এখন অনেক পরিবর্তন হয়েছে, শব্দ আমরা বলতে পারবো না, তো আমরা কতগুলো মেন গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব যা নতুনভাবে চেঞ্জ করা হয়েছে আর যেগুলো একটা গুরুত্বপূর্ণ আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ফার্স্ট, কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট। কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট কি? কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট হলো, ধরো যে কোনো ব্যক্তি ছোটোখাটো অপরাধ করেছে, আর ছোটোখাটো অপরাধ করার জন্য তাকে যদি কঠোর শাস্তি দেওয়া হয় সেটা কিন্তু কোনো দিকে নৈতিক হবে না। তাই তার ছোটোখাটো যে অপরাধ সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে সমাজ সেবা করতে হবে, এরকম কিন্তু নির্দেশ দেওয়া হবে। এটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। যেমন কেউ সুসাইড অ্যাটেম্প্ট করেছে, এখন সুসাইড অ্যাটেম্প্ট করে আমাদের দেশে অপরাধ। এখন সুসাইড করে কোনো না কোনো কারণ থাকে, ব্যক্তিগত ফার্স্টেশন বা কোনো কারণে মানুষ সুসাইড করে বা এই চরম পথ বেছে নেয়, তা তার উপরে যদি আবার কঠোর শাস্তি বোঝা চাপানো হয় তাহলে তো সে শেষই হয়ে যাবে। তার এই ছোটোখাটো যে অপরাধ তার জন্য তাকে কোনো সমাজে গিয়ে তাকে সেবা করতে হবে, হয়তো তাকে স্কুলে গিয়ে পড়াতে হবে, কোনো বাচ্চাকে দেখাশোনা করতে হবে, বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো বয়স্ক ব্যক্তিদেরকে দেখাশোনা করতে হবে, কিংবা যে ছোটোখাটো চুরি করেছে, হয়তো সে খুব 500 টাকা চুরি করেছে, 500 টাকা চুরির জন্য যদি 500 টাকা চুরির জন্য যদি তাকে আজীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয় তাও কিন্তু ঠিক নয়। তাই 5000 টাকার নিচে যারা চুরি করবে সে সমস্ত ছোটোখাটো কাজের জন্য কিন্তু এই সোশ্যাল সার্ভিসকে তার পানিশমেন্ট হিসাবে দেওয়া হবে, অর্থাৎ সে তাকে সমাজ সেবা করতে হবে। এই কনসেপ্টটা ভারতবর্ষে নতুন, তবে খুব ভালো কনসেপ্ট। সত্যি প্রথমটা কিন্তু যেটা নিয়ে আলোচনা করলাম খুবই ভালো। এর জন্য কি হবে, দেখা যাবে যে মানুষটা সুসাইড করতে গেল সে যদি শিশুদের যদি সেবা করে, বৃদ্ধ মানুষদের সেবা করে, তার কিন্তু মেন্টাল পরিবর্তন হতে পারে, তার বাঁচার আশা কিন্তু বা নেশা কিন্তু বাড়তে পারে। অন্যদিকে সমাজেরও কিছু কিন্তু উপকার এখাতে হবে। নেক্সট কি, সেক্স উইথ প্রমিস। এখন মাঝে মাঝে আমরা খবরে দেখতে পাই যে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ ওঠে। অনেকে কি হয়, যারা বিবাহ প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে, কিংবা চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে, কিংবা প্রমোশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। তো এটা কিন্তু রেপ কেস নয়, কারণ এই যে শারীরিক সম্পর্কটা হয়, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা হয়, এখানে কিন্তু মহিলার কিন্তু সম্মতি থাকে, অর্থাৎ দুই পক্ষের সম্মতি থাকে, এখানে কিন্তু রেপ কেস হয় না। তো এইটা হচ্ছে চিটিংয়ের কেস, অর্থাৎ প্রতিশ্রুতি ভাঙার কেস। এই প্রতিশ্রুতি ভাঙার কেসেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে যদি শারীরিক সম্পর্ক করা হয় এবং পরে যদি তাকে চিটিং করা হয় তখন তার 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং তার একটা বিরাট বড় পরিমাণে টাকা ফাইন হবে। নেক্সট কি, অর্গানাইজড ক্রাইম। অনেক ধরনের অপরাধ আছে যেখানে অনেকজন মিলে খুব প্ল্যান মাফিক একটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এই সমস্ত অর্গানাইজড ক্রাইম করা হয়। সেই সমস্ত অর্গানাইজড ক্রাইমেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই অর্গানাইজড ক্রাইম যেখানে গ্রুপে বা কোনো গ্যাং কোনো অপরাধ করে, হয়তো কাউকে ধর্ষণ করে, কাউকে খুন করে, কিংবা সাইবার ক্রাইম করে, আবার এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেখানেও কিন্তু একটা অর্গানাইজড ক্রাইমের ব্যাপার আসছে। এই অর্গানাইজড ক্রাইমে কিন্তু এতদিন কি ছিল, যে মেন হেড তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। এখানে বলা হচ্ছে যতজন পার্সন এখানে ইনভলভমেন্ট থাকবে প্রত্যেকের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে। নেক্সট কি, টেরোরিস্ট বা যে সন্ত্রাসবাদী। এইখানে বলা হয়েছে যে সন্ত্রাসবাদী কাকে বলা হবে, এখানে বলা হয়েছে তাকেই সন্ত্রাসবাদী হিসাবে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে যে ভারতবর্ষের সার্বভৌম, ভারতবর্ষের নিরাপত্তা এবং ভারতবর্ষের অখণ্ডতার বিরুদ্ধে থ্রেট করবে বা অখণ্ডতার বিরুদ্ধে যে অ্যাক্টিভিটিস করবে সেটাকে টেরোরিস্ট হিসাবে গণ্য করা হবে। নেক্সট হচ্ছে মব লিঞ্চিং। সব থেকে একটা ভয়ঙ্কর হচ্ছে মব লিঞ্চিং। বর্তমান সময়ে কিন্তু এই মব লিঞ্চিংয়ের খবর কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি।
সামান্য একটা রুটি চুরি করার অপরাধে একটা বাচ্চাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, এমনকি কোনো নিরপরাধ ব্যক্তিকে চোর সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এমন ঘটনা আমরা দেখেছি উত্তরবঙ্গে ঘটেছে, যে ঘটনা চোখে দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, যেখানে পরকীয়ার অভিযোগে একজন যুগলকে বা একটি যুগলকে তাদেরকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে। এরকম মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব কঠোর শাস্তি এনেছে আমাদের সরকার, যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে মব লিঞ্চিং কেসে মৃত্যু হয় তার, যেখানে এই মৃত্যুর পেছনে যদি মিনিমাম 5 জনের ইনভলভমেন্ট থাকে, সেই প্রত্যেকটা 5 জন অর্থাৎ প্রত্যেকজন ক্রিমিনালের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। নেক্সট কি সিডেশন। সিডেশন মানে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ দেশবিরোধী কাজ করা। এটা আগে কি ছিল? আগে কিন্তু এটা ছিল রাজদ্রোহ বলা হতো। রাজদ্রোহ এই কারণে বলা হতো যেহেতু ব্রিটিশ আইন তার ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে যুক্ত, ব্রিটিশ মহারানীর সঙ্গে যুক্ত, অন্যদিকে ভারতবর্ষে একটা সময় কিন্তু অনেক রাজা ছিল, তাই বলা হতো রাজদ্রোহ। সেটাকে এখন শুধু নামটাকে চেঞ্জ করা হয়েছে, রাজদ্রোহ থেকে এটা করা হয়েছে দেশদ্রোহ। নেক্সট হচ্ছে সিআরপিসি ট্রায়াল। সিআরপিসি ট্রায়ালে একটা নিয়ম আছে, যদি দেখা যায় যে কোনো অপরাধী সে ট্রায়ালের মধ্যে আছে এবং বিচার ব্যবস্থা তার ফাইনাল রায় হওয়ার আগেই কিন্তু সে অনেকটা সময় তার জেলে কাটিয়ে ফেলেছে বা শাস্তি সে অতিবাহিত করে ফেলেছে, এখন শেষমেশ যখন তার রায় হয় তখন দেখা যায় যদি যে সময়টাই তার কারাদণ্ড হয়েছে বা ম্যাক্সিমাম যতটা সময় তার কারাদণ্ডের নির্দেশ হয়েছে তার অর্ধেকটা সময় সে অলরেডি জেলে কাটিয়ে ফেলেছে, সেক্ষেত্রে কী হয়, তাকে বিশেষ বন্ডে তাকে বেল দেওয়া হয়। আর এখানে কিন্তু নতুন একটা চেঞ্জ আনা হয়েছে, অর্ধেক নয়, যদি দেখা যায় যে সে 1/3 টাইম অলরেডি ইমপ্রিজনমেন্ট কাটিয়ে ফেলেছে, তাহলে কিন্তু তাকে বন্ডে বেল দেওয়া হতে পারে। নেক্সট কি ফরেন্সিক ইনভেস্টিগেশন ফর দ্য ক্রাইম অফ অ্যাটলিস্ট 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। দেখা যাচ্ছে এমন একটা কেস যেখানে সর্বোচ্চ 7 বছরের শাস্তি হতে পারে বা জেলের শাস্তি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফরেন্সিক বিশেষজ্ঞদের দ্বারা ইনভেস্টিগেশন মাস্ট করা হয়েছে। নেক্সট কি টাইমলি অ্যান্ড প্রসিডিওর। ভারতীয় বিচার ব্যবস্থা সবথেকে বিতর্কিত হচ্ছে যে একটা বিচার ব্যবস্থায় যে ইনভেস্টিগেশন করতে অনেক সময় লেগে যায় কিংবা বিচারে দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমরা দেখছি যখন রাজ্য পুলিশ যখন কোনো কেসের ইনভেস্টিগেশন করছে অনেক সময় লাগছে, এমনকি সিবিআই বা ইডি যে সমস্ত অপরাধের ইনভেস্টিগেশন করছে সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাচ্ছে। সারদা কাণ্ডের ইনভেস্টিগেশন আজ 10 বছর ধরে চলছে, এই যে চাকরি চুরি হয়েছে তার যে ইনভেস্টিগেশন চলছেই। যারা অ্যাকচুয়াল অপরাধী তারা কিন্তু অনেক সময় কী হয়, তারা ছাড় পেয়ে যায়, আর যারা ভিকটিম তারা কিন্তু আশাহত হয়ে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনে একটা বিরাট বড় চেঞ্জ আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো কেসের শুনানি অবশ্যই 60 দিনের মধ্যে তাকে কমপ্লিট করতে হবে এবং শুনানি সারা হওয়ার ঠিক 45 দিনের মধ্যে অবশ্যই তাকে পানিশমেন্ট দিতেই হবে বা তার শাস্তি দিতেই হবে বা ঘোষণা করতেই হবে। আর কি বলা হয়েছে রেপ কেসের ক্ষেত্রে, এখন রেপ কেসের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ। রেপ কেসের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন মহিলার উপস্থিতিতে যে মেডিকেল টেস্ট করা হবে এবং ডাক্তার সেই মেডিকেল রিপোর্ট অবশ্যই 7 দিনের মধ্যে দিতে বাধ্য হবে, এখানে কোনো গড়িমসি করা চলবে না, কারণ রেপ কেস হচ্ছে সবথেকে ভয়ঙ্কর এবং জঘন্যতম কেস। নেক্সট হচ্ছে সার্চিং ইন হাউস। যদি কোনো বাড়িতে সার্চ করা হয়, সে পুলিশ করলো, কেন্দ্রীয় পুলিশ কিংবা রাজ্য পুলিশ, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে। এখানে নানান কিন্তু অভিযোগ আসে যে কোনো বাড়িতে সার্চ করতে গিয়ে কিছু পুলিশ কর্মীরা কী করে যে সেখানের বাড়ির সম্পদকে নষ্ট করে ফেলে, এমনকি চুরির অভিযোগ ওঠে কিন্তু পুলিশের বিরুদ্ধে, তাই পুরো বিষয়টিকে ভিডিওগ্রাফি করে অবশ্যই আদালতে দেওয়ার নিয়ম জারি করা হয়েছে। নেক্সট কি ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট ফর লাপাতা ক্রিমিনালস। এতদিন কী হতো, যদি কোনো অপরাধী যদি সে লাপাতা থাকতো অর্থাৎ সে যদি লুকিয়ে থাকতো, তার খোঁজ পাওয়া না যেত, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থায় কোনো ট্রায়াল হতো না। এখন বলা হয়েছে যদি কেউ লাপাতা থাকে তাহলেও তার বিরুদ্ধে ট্রায়াল করা যাবে এবং পানিশমেন্টও দেওয়া যাবে, পরে তাকে ধরে আনার ব্যাপারটা হচ্ছে পুলিশের দায়িত্ব। নেক্সট কি ডেথ অ্যান্ড লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ফর দ্য পানিশ অফ দ্য গার্ল চাইল্ড রেপ, অর্থাৎ শিশুকন্যাকে যদি কেউ ধর্ষণ করে, এরকম জঘন্যতম অপরাধের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের মতো আইনের কথা বলা হয়েছে। আর কি এফআইআর ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি ফর এনি কেস, যে কি হয়েছে যে আমাদের কি হতো কোনো ঘটনা ঘটলে সেই কেস থানাতে গিয়ে আমাদেরকে এফআইআর করতে হতো, এখন বলেছে না যে তুমি ভারতবর্ষের যে কোনো থানাতে গিয়ে যে কোনো অপরাধের বিরুদ্ধে তুমি এফআইআর করতে পারবে। হয়তো তোমার মোবাইল চুরি গেছে কেরালাতে, তুমি পশ্চিমবঙ্গে এসেও কিন্তু তুমি এফআইআর করতে পারবে এবং এই পশ্চিমবঙ্গের কোনো থানায় তুমি যখন এফআইআর করছো সেটা কেরালার সেই থানার সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করবে সেই অপরাধীকে ধরার জন্য।
নেক্সট কি চার্জশিট সাবমিট 90 ডেজ, এখানে বলে দেওয়া হয়েছে, একটু আগেই বললাম যে ইনভেস্টিগেশন করতে করতেই 10 বছর সময় লাগিয়ে দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে অবশ্যই যারা ইনভেস্টিগেশন করছে, সে রাজ্য পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, তাদেরকে অবশ্যই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে আর 180 দিনের মধ্যে পুরোপুরি ইনভেস্টিগেশনটাকে কমপ্লিট করতে হবে। যে চলছে তো চলছেই এরকম কিন্তু চলবে না, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে। নেক্সট কি চাইল্ড কিডন্যাপিং, শিশু অপহরণের কেসে যিনি অপরাধী তার সর্বোচ্চ 7 বছরের জেলের কথা বলা হয়েছে। নেক্সট কি অল কোর্ট কম্পিউটারাইজড উইদিন 2027, অর্থাৎ 2017 সালের মধ্যে সমস্ত কোর্টকে, সে মহকুমা কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সমস্ত কোর্টকে কিন্তু কম্পিউটারাইজড করা হবে, যাতে এই যে এত কিছু পরিবর্তন করা হয়েছে তার ফলে বিচার ব্যবস্থা যাতে গতি পায়। নেক্সট কি মাস্ট ইনক্লুড ইলেকট্রনিক্স এভিডেন্স, যে কোনো কেসের ক্ষেত্রে এখন ইলেকট্রনিক্স এভিডেন্সকে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হচ্ছে। যে ভিডিওগ্রাফি, কোনো ভয়েস রেকর্ড কিংবা অন্য কোনো এভিডেন্স, সে ডিএনএ টেস্ট হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট হতে পারে, এই সমস্ত ইলেকট্রনিক্স যে সমস্ত এভিডেন্স আছে সেগুলোকে এখন গুরুত্বপূর্ণ হিসাবে ইনক্লুড করার কথা বলা হয়েছে। এমনও দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স পাওয়া যায় না, হয়তো ঘটনাটা ঘটেছে 5 দিন আগে, সমস্ত ধুয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এরকম যদি প্রাইমারি এভিডেন্স না পাওয়া যায় তাহলে সেকেন্ডারি এভিডেন্সকে ওই কেসের স্বার্থে ইনক্লুড করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এই হলো একাধিক আইন যা চেঞ্জ করা হয়েছে, যা আমাদের জানা দরকার, যা আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, তা আমি আলোচনা করলাম। এখন কেন্দ্র সরকার যে ঘটা করে বিল পাস করলো, নতুন আইন করলো, সেই আইন সারা ভারত জুড়ে জারি করলো আর বিভিন্ন পরিবর্তন নিয়ে এলো, বলছে যে আমরা পরিবর্তন করেছি, ব্রিটিশদের যে আইন ছিল তা আমরা ধুয়ে মুছে শেষ করে দিয়েছি, আমরা নতুন করে আইন এনেছি। কিন্তু এই যে আইন সারা ভারত জুড়ে ইমপ্লিমেন্টেশন হয়েছে, এর ফলে ভারতের বিচার ব্যবস্থায় কি পরিবর্তন হতে পারে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট কি নট ফর ওল্ড কেস, অলরেডি যে সমস্ত ক্রাইম ঘটে গেছে সেই কেসের ক্ষেত্রে কিন্তু এই আইন জারি হবে না। এই আইন জারি হবে 2024 সালের 1 জুলাই থেকে, যে সমস্ত কেস রেকর্ড হবে সেই ক্ষেত্রে কিন্তু এই আইনকে ইমপ্লিমেন্টেশন করা হবে। আমাদের দেশে আইন হচ্ছে কনকারেন্ট লিস্টের অন্তর্গত, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্যের একটা ডাইরেক্টলি ইনভলভমেন্ট থাকে। মনে রাখতে হবে এই আইন কিন্তু জারি করেছে কেন্দ্র সরকার, রাজ্য সরকাররা বারবার কিন্তু অভিযোগ করছে যে আমাদের সঙ্গে কোনো কনসাল্ট না করেই একতরফা কেন্দ্র সরকার এই আইনকে জারি করে দিয়েছে। এখন এই যে আইন কেন্দ্র সরকার জারি করেছে সারা ভারত জুড়েতে এটাকে চালু করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ মেনলি আইন শৃঙ্খলার ব্যাপারটা কিন্তু মেনলি দায়িত্ব দেওয়া আছে রাজ্যদের কাছে বা রাজ্য সরকারের কাছে। এখন কেন্দ্রে আছে বিজেপি সরকার, যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনকে ইমপ্লিমেন্টেশন করার কোনো একটা সমস্যা হবে না। কিন্তু যে সমস্ত রাজ্যে বিজেপির ক্ষমতায় নেই বা বিরোধী পার্টিরা সরকার চালাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ, যেমন কেরালা, যেমন তামিলনাড়ু, সেই সমস্ত রাজ্যে তারা কি এই আইনকে এখনই ইমপ্লিমেন্টেশন করবে কি না সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। হয়তো তারা করবে, অনেক পরে করবে, কিংবা তারাও আবার এই সব আইনের মধ্যে কিছু কিছু মডিফাই আনতে পারে। তো তাদের ক্ষেত্রে তাই সারা ভারত জুড়ে এই আইন কতটা কার্যকরী হবে তা কিন্তু নিয়ে একটা প্রশ্ন উঠছেই। নেক্সট কি নো ইনফ্রাস্ট্রাকচার ইন পুলিশ স্টেশন অ্যান্ড কোর্ট, এই যে বলা হয়েছে যে ইলেকট্রনিক্স এভিডেন্সকে অন্তর্ভুক্ত করতে হবে, দ্রুত ইনভেস্টিগেশন করতে হবে, দ্রুত ট্রায়াল করতে হবে, যে এত কিছু দ্রুততার কথা বলা হচ্ছে যা আমরা সবাই চাই যে বিচার ব্যবস্থায় দ্রুততা ফিরে আসুক। তো এই সব করার জন্য যে সমস্ত পুলিশ স্টেশনগুলি আছে বা জেল আছে বা আমাদের কোর্ট আছে, সে সমস্ত কোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন তা কিন্তু আমাদের দেশে নেই। এখন এই সব আইন জারি করা হয়েছে তা লাগু করার জন্য আপগ্রেড করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক বাড়াতে হবে। তো যত দ্রুত না ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে তত কিন্তু এই আইন কার্যকর নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নেক্সট কি পুলিশ অ্যাডভোকেটস জাজ হ্যাভ টু লার্ন দ্য নিউ লস, আইনগুলো জানতো, নতুন আইনগুলো জানতে গেলে তাদেরকে আবার নতুন করে পড়তে হবে। এমনকি জাজরা যাদের অনেকটা বয়স হয়ে গেছে, এই বুড়ো বয়সেও কিন্তু তাদেরকে পুরনো আইনগুলোকে পড়তে হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। সে পুলিশ হোক, সে জাজ হোক, সে অ্যাডভোকেট হোক, নতুন করে কিন্তু এগুলোকে পড়তে হবে। নেক্সট কি এমনকি সিটিজেন সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম, অনেকেই হয়তো আইন বিষয়টাকেই বোঝে না বা যারা কিছু কিছু বোঝে বা কিছু কিছু জানে তাদেরও কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই নতুন করে তাদেরকে জানতে হবে। সরকার থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে সে আমাদের দূরদর্শনে কিংবা পাবলিক প্লেসে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মানুষকে জনসচেতনতা বাড়ানোর জন্য এই নতুন আইন নিয়ে। এখন যতটা
আর কতটা সেটা কার্যকরী হবে, কতটা মানুষ জানতে পারবে, সেই নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। নেক্সট হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন ফার্স্ট ট্রায়াল ইন কোর্ট ইজ এ প্রবলেম। ভারতবর্ষের আইন ব্যবস্থায়, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যে দ্রুত ইনভেস্টিগেশন, এটা একটা বিরাট বড় সমস্যা। যায় যে পুলিশ বেশি করে, তারপরে সরকার পক্ষের লোক আছে, বিরোধী পক্ষের লোক আছে, ইচ্ছা করে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনকে গড়িমসি করে। আমরা দেখেছি সিবিআই যখন সারদাকাণ্ডে তদন্ত করছে অনেক সময় লাগাচ্ছে, এই যে চাকরি কেসের তদন্ত করছে অনেক সময় লাগাচ্ছে, এমনকি নোবেল কাণ্ড, নোবেল যে চুরি হয়েছে রবীন্দ্রনাথের, সেই নিয়েও কিন্তু সিবিআই তদন্ত হয়েছিল, আর লাস্ট শেষমেশ কিন্তু সিবিআই কোনো কিছুই করতে পারেনি। তাই যে দ্রুত ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে, সেটা কতটা হবে তা কিন্তু সন্দেহ ঠিকছে। সবথেকে বড় কথা, দ্রুত বিচার ব্যবস্থা কীভাবে গতি পাবে তাও কিন্তু আমাদের একটু সন্দেহ আছে, কারণ অলরেডি ভারতবর্ষের বিভিন্ন কোর্টে লক্ষ লক্ষ কেস কিন্তু চাপা পড়ে আছে। এবার সেগুলো তো আগে শুনানি হবে, সেগুলোর তো আগে রায় ঘোষণা হবে, তবে তারপরে তো নতুন কেসগুলো ধরবে। এখন এই নিয়ে কিন্তু একটা, আমরা যতই বলি, সরকার যতই আইন আনুক যে দ্রুত বিচার হবে, কতটা হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে এক্সিকিউট পুলিশ। এখন এত কিছু যে আইন, প্রথম যে আইন শৃঙ্খলা সেটা কার হাতে দায়িত্ব দেওয়া আছে? পুলিশের হাতে দায়িত্ব দেওয়া আছে। ঘুষ নেয় তারা, ঘুষ নিয়ে অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধ ব্যক্তিকে তারা অপরাধী বানিয়ে দেয়, এটাও কিন্তু একটা সমস্যা। তাই পুলিশের হাতে পুরো দায়িত্ব দেওয়া আছে, পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করবে? আর যদি পুলিশ যদি নিরপেক্ষভাবে না কাজ করে, এরকম আইনের কিন্তু কোনো আইনেরই কার্যকারী হবে না, কোনো আইনের আমরা সুফল পাবো না। এখন এই আইন নিয়ে বিরোধীরা কি বলছে? বিরোধীরা বলছে যে এই যে এত ঢাকঢোল পিটানো হচ্ছে যে নতুন আইন, ভারতের নতুন আইন, ইংল্যান্ডের আইন পুরো মুছে দেওয়া হয়েছে, এটা পুরো ভুল। ইংল্যান্ডের আইনে বা পুরনো ব্রিটিশ আইন যা এতদিন ধরে চলছিল ভারতবর্ষে, সেই আইনগুলো আছে, শুধুমাত্র কিছু মডিফিকেশন করতে হয়েছে বা করা হয়েছে, এ নিয়ে অতটা বিজ্ঞাপনের কিছু নেই এটা। আর এই আইনের নিয়ে তারা বলছে যে সরকার নিজেই চায় না সঠিকভাবে তদন্ত করতে বা নিরপেক্ষ তদন্ত করতে। এখন এই আইন নিয়ে সরকার কতটা সুফল দেবে আমাদের জন্য, তাকে তা নিয়ে একটা প্রশ্ন উঠছেই। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।